তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। জাস্ট দারুণ লাগছিল মনির ভাই, আপনার কাছ থেকে গানটা সরাসরি আমি শুনতে পারছি। আর গান যেহেতু শুরু হয়ে গিয়েছে, দর্শকও বুঝে গেছে আমার আয়োজন শুরু হয়ে গেছে, বাট আমার তো দর্শকদের আমন্ত্রণ জানাতে হবে। আমি দর্শকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে শুরু করব আজকের গল্প আড্ডা। দর্শক, গান শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আড্ডাটা হবে গানের গল্পে। সবাইকে আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনের সাথে আছি আমি শেফরিন জেবিন। আর দর্শক, আমার আজকের অতিথি দুজন জাতীয় চলচ্চিত্র জয়ী সঙ্গীতের মানুষ। আমার সামনেই আছেন শিল্পী মনির খান এবং পাশেই বসে আছেন, তিনিও আমার সামনে আছেন, গীতিকার সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি যদি ভুল না করি চ্যানেল 24-এ আপনারা প্রথম এবার এলেন। না, আমি অনেকবার এসেছি, বাট আমরা একসাথে দুজন এই প্রোগ্রামে কালার্স 24 এই প্রোগ্রামে প্রথম এসেছেন এবং আমার প্রোগ্রামে। ওকে, অনেক গান গল্পে আড্ডা হবে, বাট তার আগে একটু বলেন না, ক্যারিয়ার বাদে আপনাদের দুজনের মধ্যে তিনটা মিল আছে, আপনারা কি জানেন বা কখনো খেয়াল করেছেন? প্রথম অক্ষর ম, এম, এবং দুজনেই গান ভালোবাসি। ওকে, এটা আমার কাছে 4 নাম্বার মিল। দুজনেই আমরা এক এলাকার মানুষ। ওকে, দুজনেই পুরুষ মানুষ। দারুণ দারুণ। আমি যে ভাবলাম যে হয়তো খেয়াল করেনি বিষয়টা, কিন্তু তা হলো না। দুজনে মানে মিল্টন ভাই সেই বিষয়টা আগেই লক্ষ্য করেছে। আমি যদি বলি আমারও আপনার সাথে, আপনাদের দুজনের সাথে মিল আছে, কিন্তু আপনারা তো আর এটা জানেন না, আমি বলে দিচ্ছি। মানে একজনের দিকে আমার দাদু বাড়ি, একজনের দিকে আমার নানু বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটু জানতে চাই, মানে যেহেতু আমি আপনাদের প্রথম পেলাম আর এই তারকা আড্ডায় চ্যানেল 24-এর কালার্স 24-এর এই আয়োজনে আপনাদেরকে একসাথে প্রথম পেয়েছি, যদি একটু জানতে চাই দুজনের কাছে, অঞ্জনা আসলে কার? অঞ্জনা এখন সাধারণ মানুষের, জনগণের। না, আমি ভাবলাম দুজনের মধ্যে কোনো কারাকারি আছে কিনা অঞ্জনাকে নিয়ে। কোনো কারাকারি নাই, জনগণ কারাকারি করে। আমরা দুজন তৈরি করি, আমরা দুজন সৃষ্টি করি, জনগণ এটা লুফে নেয়। হ্যাঁ, সেই জায়গাতেই আসতে যাচ্ছিলাম যে এক অঞ্জনাকে নিয়ে 52টা গান আপনি লিখেছেন, আর আমি যদি সেই সংখ্যাটাই ভুল না করি আপনার 43টা গানই আপনার গাওয়া। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা একটু কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে যে 52টা গান আমরা অঞ্জনা করেছি। 52টা গান অঞ্জনার মধ্যে 43টা রিলিজ হয়েছে। আচ্ছা। আর কিছু কিছু গান আমাদের এখন স্টকে আছে। আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 52টা গানই কিন্তু মিল্টন খন্দকার লেখেনি। আচ্ছা। আমার ধারণা আমি 30টা মতো লিখেছি। ওকে। প্রকাশিত 30টা প্রকাশিত হয়েছে, আমার লেখা, সুর করা। আর অন্যান্য অনেক গীতিকবি, বরেণ্য গীতিকবিরা লিখেছেন আর 13টি গান। আসলে কি অঞ্জনার সাথে আপনাদের নিজেদের জীবনের কোনো কিছুর মিল কি আছে নাকি? এইভাবে আমরা না বলি, দর্শকদের সাথে মিল আছে, শ্রোতাদের সাথে মিল আছে। শ্রোতাদের কথা ভেবেই আমরা দুজনে গানগুলোকে বেশ দারুণভাবে পছন্দ করেছে, করছে। আমি একটু জানতে চাই যে অঞ্জনার জন্মটা আসলে কিভাবে, যদি বলেন মিল্টন ভাই। অঞ্জনার জন্ম গানে গানেই জন্ম হয়েছে। হয় না, অনেক অনেক গান বাংলাদেশে আছে মেয়েদের নাম নিয়ে, আমরাও ওইরকম করে একটি লিখেছিলাম। মানে বিষয়টা আপনাকে ক্লিয়ার করি, কথা যে আপনি মনে করছেন যে সত্যটা আমরা বলছি না, বা আপনি জিজ্ঞাসা করছেন জনগণ, আমি এমনটা মনে করছি না, দর্শকদের আসলে জানাতে চাইছি। এটা কিছু না, আমরা হয়েছে কি ভিতরে যে রসটা আছে এটা ভেঙে বলতে চায় না। কেন বলতে চায় না? যা সৃষ্টিটা তো আমাদের, সৃষ্টিটা ভাইয়ের। তো সেই সৃষ্টি নিয়ে মানুষ যখন মজা পাচ্ছে, মানুষ যখন লুফে নিচ্ছে, তখন আমাদের রহস্যটা আমাদের কাছে থাকুক, মানুষের ভালোবাসাটা মানুষের কাছে থাকুক। এটা আমি আপনি বসে হাটে হাড়ি ভাঙার কোনো দরকার নাই। ওকে, সবশেষ অঞ্জনাকে নিয়ে লেখা কোন গানটা? স্বৈরাচারী অঞ্জনা। সবশেষে লিখেছি আমরা একটা স্বৈরাচারী অঞ্জনা। স্বৈরাচারী অঞ্জনা? অঞ্জনা কি আসলে স্বৈরাচারী? ওই অঞ্জনে আসলে মনির খানের সাথে যে স্বৈরাচারী আচরণ করেছে সেটাই আমরা তুলে ধরেছি। আপনাদের গানের তালিকা যদি খোলা হয় সেক্ষেত্রে সেই জায়গাতে অসংখ্য অসংখ্য জনপ্রিয় গান যুগে যুগে মানুষের মনে গেঁথে আছে, এটা আগামীতেও থাকবে। সেই জায়গায় যদি বলি যে
আপনার কাছে যদি আসি মনির ভাই, প্রায় 2 দশক আপনি এই গানের সাথেই নেই বা আপনাকে আমরা পাচ্ছি না, আপনিও খুব একটা নিয়মিত না, কিন্তু আপনি গানের সাথে তাও আছেন, তাও খুব একটা নিয়মিত না, এইটা কেন? এটা মনে হয় আপনার ভুল হচ্ছে। হতে নিয়মিত পারে, না, আমি হ্যাঁ নিয়মিত না, যেমন আপনি শুধু 24 দিয়ে তো বিবেচনা করলে হবে না, না। আমি সেটাও 24-এ আপনি করছি না। ডাকেন নাই, আমি আসি নাই বলে 2 দশক দেখেন নাই বলে আমি গানের লাইন থেকে দূরে আছি, তা কিন্তু নয়। আচ্ছা, আপনি এই কথাটি কিন্তু মাঠে ঘাটে বললে আপনি বিপদে পড়বেন। কারণ আমার গান অসংখ্য, আমার 2টি ইউটিউব চ্যানেল আছে এবং সারা বাংলাদেশে ইউটিউব যারা ব্যবসায়িকভাবে ইউটিউব চ্যানেলগুলোকে তৈরি করেন তাদের ওখানে অসংখ্য গান আমি গাচ্ছি। আমার কিন্তু প্রতি মাসে মিনিমাম 15 থেকে 20টা স্টুডিও শিফট নিয়ে কাজ করি আমি ভাই একসাথে। তো এই গানগুলো কোথায় যাচ্ছে? এখন হয়ে গেছে অনলাইন বেসড, অনলাইনে গানগুলো যাচ্ছে। তো এখন মঞ্চে গান গাওয়াই কিন্তু এটা বড় শিল্পীর পরিচয় না। আচ্ছা, হ্যাঁ, একটা প্রতিদিন টেলিভিশনে গান গাওয়াই কিন্তু বড় শিল্পীর পরিচয় না। আমার সৃষ্টিটা, আমার ভালো সম্পদ তৈরি করা এবং ভবিষ্যতের জন্য এই সঙ্গীত দেশের জন্য মানুষের জন্য কাজ করবে, সেই সৃষ্টি করাই কিন্তু একটা বড় শিল্পীর মূল উদ্দেশ্য হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে মঞ্চে একেবারে হাতে বাইলা পরে কানে দুল পরে নেচে গিয়ে গান গাইলাম, এটাই বড় শিল্পীর পরিচয় না। এতেই মাঠে থাকা না। মাঠে থাকা যে সৃষ্টি করে সে কিন্তু নেপথ্যে থাকে, যে প্রকাশ্যে আসে সে কিন্তু ধ্বংসের জন্য ব্যস্ত হয়ে যায়। বুঝলেন নাই? আবার পাশাপাশি নদীর যেমন জোয়ার ভাটা থাকে না, প্রত্যেকটি মানুষের জীবনেই প্রত্যেকটি কর্মেই এরকম জোয়ার ভাটা থাকবেই। মানে জোয়ার ভাটার থাকবেই, হয়তো এটা কিছু একটা কম কারণ বলছেন। হয়, হয়তো কিছু কম হয়, আবার রেশিওতে আমরা আবার কখনো এর চেয়ে বেশি করছি, সেইটা আছে। যদি এই ধারাবাহিকতা না থাকতো তাহলে 52টা অঞ্জনা গান তৈরি হতো না মনিরের। আমরা গানের সাথেই আছি, যুক্ত আছি, যতদিন বাঁচবো। বলে না যে যতদিন জ্ঞান ততদিন গান, আমাদেরও সেই কথা। যতদিন আমাদের সেন্সটা কাজ করবে, কর্মক্ষম থাকবো, আমরা গানের সাথেই থাকবো ইনশাআল্লাহ। এখন গানগুলো হয়তো বা আগের মতো শ্রোতার কানে পৌঁছাচ্ছে না বলেই হয়তো এমন প্রশ্নটা করলাম বা এমন প্রশ্ন এলো। এই যে আপনি যেমন বলছিলেন মঞ্চে বা সামনে এসে যেটা গান গাওয়া, টেলিভিশনে আসা বা মঞ্চে যে গান গাওয়া, কনসার্টে অংশ নেয়, সেই জায়গাটাতে একটা গ্যাপ, ওখান থেকেই কিন্তু জানতে চাওয়া। না, এখানে আরেকটা বিষয় আছে কি, আমি মিল্টন ভাই সবসময় চিন্তা করি যে ভাইরালের পিছনে আমরা দৌড়াই না। আচ্ছা, ইউটিউবে একটা গান নিয়ে রাতারাতি 1 লক্ষ ভিউ হবে, 5 লক্ষ ভিউ হবে, এই নিয়ে ব্যস্ত থাকি না আমরা একটি গান সাধারণ মানুষের অন্তরে দাগ কাটবে, একটি গান সামাজিকভাবে যে অসুস্থ পরিবেশ আছে সেকে সুস্থ করবে, একটা গান মানুষের ঘটে যাওয়া ঘটনার জায়গাটাকে পরিষ্কার করবে, সেরকম মেসেজ থ্রো করার মতো গান আমরা চেষ্টা করি করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের সৃষ্টির কিন্তু অনেক ব্যাপার আছে। সুস্থ সঙ্গীত, সুস্থ ধারার সঙ্গীত চর্চা করতে গেলে আপনি চোখে পড়বে কম, বাট এগুলো দীর্ঘদিন আপনাকে ময়লা পরিষ্কার করার জন্য কাজ করবে। সেটা মনের ময়লা হোক, সামাজিক ময়লা হোক, পারিবারিক ময়লা হোক, রাষ্ট্রীয় ময়লা হোক, সেই সৃষ্টিটা কিন্তু আমরা সবসময় করে যাচ্ছি। যার কারণেই চোখে পড়ে কম, কাজ হয় বেশি। যারা বোঝার তারা বোঝে, যারা খোঁজার তারা খোঁজে। এই যে ভাইয়া বলছিলেন যে সুস্থ ধারার গান করা বা সুস্থভাবে গান নিয়ে কাজ করার যেই গ্যাপটা, মানে এটাই মনে হয় অভাব। না, সেটাও না, পাশাপাশি আরেকটি ব্যাপার আছে। আগে একটা সময় বাংলাদেশ টেলিভিশন ছিল একমাত্র মানে মাধ্যম, রেডিও, চলচ্চিত্র। এখন কিন্তু এই 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 টিভি সেন্টারটিও কিন্তু, চ্যানেলটিও কিন্তু অন্যতম একটি, অসংখ্য টিভি চ্যানেল। আবার রেডিও কিন্তু শুধু একা রেডিও নয়, আবার চলচ্চিত্রে কিন্তু নানান রকমভাবে নাটক তৈরি হচ্ছে, নানান রকম গান তৈরি হচ্ছে। আসলে শ্রোতা ভাগ হয়ে গেছে। শ্রোতা ভাগ হয়ে যাওয়ার জন্যে আমরা গানটা ঠিক ওই রকমভাবে শ্রোতাকে পাচ্ছি না। আগে যেমন টেলিভিশন মানে একটা টেলিভিশনে সারা বাংলাদেশ দেখতে পেত, এখন কিন্তু সেটা হচ্ছে না। ভাগ ভাগ হয়ে যাওয়ার জন্যে না এই কমতিটা মনে হচ্ছে। গান কিন্তু আগের মতোই আছে, আমরাও করছি, অন্যেরা যারা করছে তারাও করছে, শুধু শ্রোতা ভাগ হয়ে যাওয়াতে একটুখানি সমস্যা তৈরি হয়। আচ্ছা, 5 আগস্টের পর অনেক কিছু পরিবর্তন এসেছে। 5 আগস্টের পর অনেক শিল্পীরাই বলেছেন যে 16 বছর পর তারা টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে আসতে পেরেছে, বাংলাদেশ বেতারে যেতে পারছে, তাদের এরকমটা। তো আমি কি আপনার ক্ষেত্রে এইরকম কোনো প্রশ্ন রাখতে পারি? বা আপনার কি মত? এটা তো সত্য ঘটনা, এটা তো অসত্য কিছু নয়। আমরা যারা একটু বিরোধী চিন্তার মানুষ, মানে বাংলা কথায় আমরা রাজনৈতিকভাবে সবাই তো একটা দলকে সাপোর্ট করবে না, সবাই তো একটা দলের আওতাভুক্ত থাকবে না।
আপনার পছন্দ আপনার হতে পারে, আমার পছন্দ আমার হতে পারে। তো একটা অন্য দলের পছন্দ থাকলেই সেখানে আমাকে বিতাড়িত করতে হবে, সরকারি কোনো প্রতিষ্ঠান বা সরকারি কোনো অনুষ্ঠানে আমার যোগদান করার সুযোগ থাকবে না, এটা একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই দেখলাম। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে যদি আমরা চোখ রাখি, কোন শিল্পী, কোন সুরকার, কোন লেখক, কোন ডাক্তার, কোন সাংবাদিক রাজনীতি করছে না? তো তাদের মধ্যে তো এরকম কাদা ছোড়াছুটি নাই। তাদেরকে তো বলা হচ্ছে না যে অমুক টেলিভিশনে ঢুকতে পারবে না, অমুককে রাষ্ট্রীয় প্রোগ্রামে যোগদান করার সুযোগ দেওয়া হবে না। আমাদের এখানে নোংরামিটা বেশি, কিন্তু এটা হওয়া উচিত নয়। কারণ সংস্কৃতিকে পায়ে শিকল পরিয়ে এটার প্রসার ঘটানো এবং বাংলাদেশের ঐতিহ্য, সাংস্কৃতিক কালচারাল ঐতিহ্যটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরা কোনোভাবেই সম্ভব নয়। আপনি আবার দেশীয় কালচারটাকে বজায় রাখতে গেলে আপনার সর্বশক্তি দিয়ে সবাই মিলিতভাবে একসাথে কাজ করতে হবে। তা না হলে একটা দেশের একটা ভূখণ্ড দখল হলে দেশ দখল হয়েছে বলা যায় না। আমি 24 চ্যানেল দখল করে নিল কেউ, আমি তার জন্য বলবো সব চ্যানেল দখল হয়ে গেছে না। একটা ভূখণ্ড দখল করলে দেশ দখল হয় না, কিন্তু সংস্কৃতি ধ্বংস করলে সেই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যায়, সেই দেশের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তা আমাদের দেশের পরিস্থিতি সেরকম একটা পর্যায়ে গিয়েছিল, অপসংস্কৃতি বিরাজ করেছে। সেখানে আমরাও এই অসুস্থতার মধ্যে গা ভাসাতে চাই নাই বলে দূরে ছিলাম। এই জায়গায় কি মিল্টন ভাই কিছু যোগ করতে চান? না, আমি চাই যেটা যে শিল্পীরা যারা রাজনীতির সঙ্গে সচেতন, যারা তাদেরকে অনেক সময় দেখা যায় যে বিগত দিনগুলোতে যে একটা নিষেধাজ্ঞা থাকে। তবে শিল্পীদেরও আমি মনে করি যে তারা যারা গান ভালোবাসে, যারা শিল্পকর্মের সাথে যুক্ত, তারা শিল্পকর্মের মাধ্যম দিয়েই আসলে রাজনৈতিক চিন্তাধারার প্রতিফলন ঘটানো উচিত, ওই ওতপ্রোতভাবে না থেকে। আর আমি বলতে চাই যেটা যে সরকারি মাধ্যমগুলোতে যেটাতে নিষেধাজ্ঞা করা হয় সেগুলোর একটু বিবেচনা করা উচিত যে এই আইনটা ঠিক সঠিক আইন নয়। এই যে কিছুক্ষণ আগে মনির ভাই বলছিলেন অপসংস্কৃতির কথা, আপনি কি কোনো অপসংস্কৃতির ফাঁদে পড়েছেন? আমি পড়ি না, রাষ্ট্র পড়েছে। আপনার ক্যারিয়ারে কি কোনো প্রভাব পড়েছে কিনা এটার? না, আমার ক্যারিয়ারে প্রভাব পড়ে নাই, আমি এটা প্রভাব পড়তে দিই নাই। আমি অনেক গান ফিল্মে গাইতে গেছি, দেখেছি কথাবার্তা একটু এলোমেলো, কিন্তু ফিল্মের জন্য প্রযোজ্য, বাট আমি সেখানে মোবাইলটা বন্ধ করে গোপনে চুরি করে চলে এসেছি। সেই গান গাই নাই বলে আজকে আমি 30 বছর বীর দর্পে কাজ করতে পারছি। কারণ ভালো জায়গা ভালোভাবে রাখার চিন্তা প্রথমে আপনাকে করতে হবে, প্রথমে আমাকে করতে হবে। আমি যদি আমার গায়ে কাদা লাগাতে চাই, খুব সহজে সেটা লাগানো সম্ভব, কিন্তু পরিষ্কার কাপড় নিয়ে পরিষ্কার মন নিয়ে চলতে গেলে কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে একদম চারিদিকে, তা নাহলে কিন্তু মুশকিল। দুজনের সাথে তো গল্প আড্ডা হচ্ছেই, আমি কিন্তু ফাঁকে ফাঁকে একটু গানও শুনতে চাই, আবদার রেখে দিলাম। মনির ভাইয়ের একটা পছন্দের গান কি শুনতে পারি? সিনেমার দারুণ গান আছে আপনার। কোনটি বলেন আপনি? কোন গান? তাজমহল গানটা শুনি না, প্রেমের তাজমহল। মনে হয় যে এমন করে যদি কেউ বলতো না কি যে ভাল লাগতো, তাই না মিল্টন ভাই? হ্যাঁ, আমি প্রথম যে গানটি গাইলাম, তোমার কোনো দোষ নেই, এই গানটি আমার আসলে কোনো দোষ নেই। হ্যাঁ, লিখেছেন, সুর করেছেন, এবং আমার জীবনের প্রথম অ্যালবাম, জি, এই যে মিল্টন ভাইয়ের লেখা সুর করা। আমি তাকে সঙ্গীত পিতা বলি। আমি কখনো সামনাসামনি এভাবে বলি নাই, আজকে যেহেতু সুযোগ পেলাম তাই বললাম। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকে, কেন তাকে বলবো, তা সেটা তো আমি জানি কেন বলবো। আমি পরিষ্কার যে তাকে ছাড়া বলার আমার কোনো জায়গা নাই। আমি যা পেয়েছি, যা নিয়ে চলছি, যা নিয়ে বেঁচে থাকছি, তো সব কিছুতেই তার অবদান। সঙ্গীতের ক্ষেত্রে আমি তো একদম চকচকা দেখতে পাই। তো এটা নিয়ে অনেকের মনে অনেক দ্বিমত থাকতে পারে, সেটা আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু বাস্তবতাই। তো এই গানটি, তোমার কোনো দোষ নেই, গানটি লেখা ছিল মিল্টন ভাইয়ের। আর এখন যে গানটি গাবো, প্রেমের তাজমহল, এটি লিখেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। সত্যি অসাধারণ লাগছে। এই যে এই গল্প আড্ডার ফাঁকে ফাঁকে এই যে সরাসরি গান শুনতে পাওয়া না এবং দর্শকদের শোনাচ্ছি, এটা একটা আসলেই বাড়তি পাওনা, তাই না? এই যে বলছিলেন যে আপনার গানের ক্যারিয়ারের শুরুর গানটা মিল্টন ভাইয়ের লেখা, এই জায়গায় আমি একটু জানতে চাই যে আমি একটা গল্প শুনেছি,
যদি সে জায়গায় ভুল না করি আমি বলি, আপনারা সেটা আমাকে একটু বলবেন। মনির ভাই নাকি আপনার কাছে এসেছিল তার বাবার কাছ থেকে টাকা নিয়ে গান করার জন্য, বাট আপনি রাজি হন নাই। এই গল্পটা একটু শুনতে চাই। না, রাজি হই নাই না। আসলে মনিরের গান যখন আমি শুনলাম, তখন আমি কিন্তু তখনই মুগ্ধ হলাম। আমি ভরসা করতে পারলাম যে একে নিয়ে আমি যে যুদ্ধটা করতে যাব, যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। তো তখন মনিরের বাবা একজন স্কুল শিক্ষক, উনি তার মানে আয় থেকে মনিরের জন্য টাকা দিয়েছিল। তো তখন আমি চিন্তা করলাম যে স্কুল শিক্ষকদের প্রতি তো আমাদের সবসময় একটা সম্মান শ্রদ্ধা ভক্তি থাকেই। তখন আমি মনিরকে বললাম যে মনির, তোমার এই টাকাটা আপাতত লাগবে না, আমি দেখছি কি করা যায়। তো আমাদের সেই সময় সিস্টেম ছিল যে আমাদের যখন আমরা যে প্রোডাকশনে কাজ করি সেই প্রোডাকশনই ফাইন্যান্স করতো আর কি। তো ওই সুযোগটা আমার নিতে পারবো ভেবেই আমি কিন্তু মনিরকে বলেছিলাম, হ্যাঁ, যে এই টাকাটা তোমার খরচ করার দরকার নেই, এটা তুমি তোমার বাবার কাছে নিজে ফেরত রাখো, আমরা দেখছি কি করা যায়। সেইভাবে আমাদের শুরু হয়েছে। বাদবাকি মনির সুন্দর করে বলতে পারবে, প্লিজ। গানের ও সুন্দর ক্যারিয়ারে কথা বলতে পারে। অনেক স্ট্রাগল থাকে, আপনার লাইফের সেই জায়গাটা আমি শুনতে চাই। না, শুরুর স্ট্রাগল দিকে তো ছিলই, কারণ আমি আপনার শুনেছি আপনার বাসাও নাকি চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, সেটা তো হয়েছেই, সেটা হয়েছে। আমার হারমোনিয়াম যে বাবা কিনে দিয়েছিল, যে হারমোনিয়ামটা, এই হারমোনিয়ামের দিকে তাকালেই বোঝা যায় যে আমার জীবনের সঙ্গীতের পেছনে ঘটে যাওয়া ঘটনার কতটুকু নির্মম ইতিহাস আছে। তো যখন লোকজন এসে আক্রমণ করলো গান শিখতে গিয়ে, তো সেই আক্রমণের হাত থেকে বাঁচতে গিয়ে হারমোনিয়ামটা বাঁচানোর চেষ্টা করলাম। তখন কিছু লাঠি টাঠির বাড়ি হারমোনিয়ামে পড়লো, একটা জায়গায় ভাঙা আছে। তো ওই ভাঙাটা আমি ইচ্ছা করি ঠিক করি নাই, কারণ যখনই দেখি তখন ওই জিনিসটি চোখে ভাসে এবং আমি আস্তেই করে একদম মোলাম হয়ে যাই। হ্যাঁ, যে তখন যেভাবে সঙ্গীতের জন্য আসছি, এখন মনির খান হওয়ার পরে যেন আমি নিজের ভিতরে ভাব বা অহংকার এটা যেন কোনোভাবে না আসে, যার কারণে অনেক কিছু আমি মানার চেষ্টা করি এবং এগুলো সব কিছু শিক্ষা পেয়েছি কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে আমি মিল্টন ভাইয়ের কাছ থেকে। যে একটা মানুষের কিভাবে চলতে হয়, কিভাবে মানুষের সাথে মিশতে হয়, সঙ্গীতে টিকে থাকতে গেলে কী কীগুলো, কোন কোন পথ ধরে হাঁটতে হয়, এগুলো কিন্তু আমি পরিপূর্ণভাবে তার কাছ থেকে পেয়েছি। তো এই জন্য মানুষ, আমার বাবা বলতেন, স্কুল শিক্ষক, তো উনি বলতেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে বড় প্রয়োজন পারিবারিক শিক্ষা, এবং তার অভিভাবক, তার গুরুমুখী যে শিক্ষাগুলো, সেগুলি যদি কোনো ছাত্র বা কোনো সন্তান যদি গ্রহণ করতে পারে, তা তার জীবনে খুব বেশি আলো না আসলেও অন্ধকারে ডুবে যাবে না, সে ভালো থাকবে। তো বাবার যখন 40,000 টাকা নিয়ে আমি ঢাকায় এসে মিল্টন ভাইয়ের কাছে দিতে গেলাম, তখন উনি বললেন যে তোমার বাবা স্কুল শিক্ষক, এই টাকাটা আমি নিব না, আমি দেখি কি করতে পারি। ঠিক মনটা আমার দুমড়ে মুচড়ে গেল যে তাহলে ক্যাসেটটা মনে আমার হচ্ছে না আর। কারণ এই যুগে টাকা হাতে পাওয়ার পরে মানুষ টাকা ফেরত দিয়ে আমার ক্যাসেট করবে, এটা যেন আমার কাছে একটা অবিশ্বাস্য একটা ব্যাপার হয়ে গেল। যখন টাকা নিয়ে আমি মন খারাপ করে বাবার কাছে টাকা ফেরত দিতে গেলাম, বাবা আমাকে টাকা বললো যে কিসের টাকা এটা? আমার যে আপনি টাকা দিয়েছিলেন ক্যাসেট করার জন্য, সেই টাকাটি মিল্টন ভাই ফেরত দিয়েছেন। উনি বললেন তোমার ক্যাসেট হবে, একটু সময় আমাকে দাও। বাবা বললো আর হলো না, টাকা দিয়েই মানুষ কাজ করে না, আর টাকা ছাড়া কাজ করবে, তাহলে আর হলো না বাবা, আমার যে ইচ্ছা ছিল সেটা হয়তো আর পূরণ হবে না। তাহলে যেন উনি যেভাবে বলেছেন আমার বিশ্বাস উনি করবেন কাজটি। তো যাই হোক, আস্তে আস্তে কাজ শুরু হলো। তখন বাবা অসুস্থ হলেন, আমিও অসুস্থ হলাম। প্রায় দীর্ঘ 4 বছর আমরা এই তোমার কোনো দোষ নেই অ্যালবামের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আসতে দীর্ঘ 4 বছর সময় লাগলো। এই 4 বছরের মধ্যে আমার কর্মটা ছিল কি, মিল্টন ভাইয়ের শাসন, মিল্টন ভাইয়ের আদর, মিল্টন ভাইয়ের মায়া মমতা, তার শিক্ষা, সব কিছুতেই আমি একবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলাম। আমি যখন মিল্টন ভাইকে খোঁজ করতে যেতাম, দেখা গেলো টেলিভিশনে আছে, আমি গেছি, পাই নাই। কোথায়? তালতলা। এখন কোথায়? স্টুডিওতে। আমি কিন্তু তখন পায়ে হেঁটে যেতাম, কারণ পয়সা ছিল না আমার কাছে। হ্যাঁ, কখনো বাসে, কখনো টেম্পুতে, কখনো পায়ে হেঁটে এইভাবে যেতাম, ক্লান্ত হয়ে যেতাম। আমার চোখের দিকে তাকিয়ে বলতো তুমি আগে খেয়ে নাও। তা মিল্টন ভাই কখনো টাকা সুন্দর করে ভাঁজ করে মানিব্যাগে বা পকেটে রাখতো না, উনি সামনে রাখেন, এর মধ্যে মোবাইল রাখতেছে, এর মধ্যে অন্য কিছু রাখতেছে, এরকম টাকা এরকম এনে দেখতাম সব টাকা এরকম একদম খুশি মুশরি হয়ে থাকতো। তো ওখান থেকে টাকা বলতে যেটা নিয়ে যাও, উনি খেয়ে আসা। তা এই যে আমাকে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ায় সুস্থ করে আবার সে গান নিয়ে, এবং প্রতিদিন
ওই গানগুলো আমাকে যে তার কাছে পরীক্ষা দিতে হতো এবং উনি ওখানে আন্ডারলাইন করে লিখে দিতেন যে এই শব্দটা এইভাবে এভাবে করে আসো, এই শব্দ এভাবে করে আসেন। তখন উনি ছোট্ট ক্যাসেটে ওয়াকম্যানে আমাদের গেয়ে গিয়ে দিতেন যে তুমি কালকে এটা শিখে আসো। তাই প্রতিনিয়ত যে আমার যে পরীক্ষা দেওয়া এবং তিল তিল করে অগোছালো জীবনটাকে গুছিয়ে তোলার যে কৌশলটা, এটা মিল্টন ভাইয়ের কাছ থেকে আমি শিখেছি। যার কারণে আমি সঙ্গীত পিতা বলি। কার কি মনে হয় আমার কিচ্ছু আসে যায় না। আসলেই ক্যারিয়ারে না এমন একজন মানুষ পাওয়াটা আসলেই অনেক ভাগ্যের বিষয়। আর কি বলবো আমি এই জায়গায় আসলেই মানে আপনাকে আমার হিংসা হচ্ছে যে এরকম যেন মানে একটা বটবৃক্ষের ছায়া মাথার উপর থাকাটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আর সেই সময় 40,000 টাকা অনেক টাকা, আসলে অনেক টাকা। 91 সালে। মাই গড, শিল্পী তো আসলে সবার, তো সেই জায়গায় শিল্পীর উপর রাজনৈতিক প্রভাব পড়াটা মানে আসলেও কি যৌক্তিক কিনা? ভাই বলুক। বা রাজনৈতিক আমার ইস্যুতে কথা আমরা হচ্ছে যে শিল্পীদের পাই না, রাজনৈতিক- এটা কতটা যৌক্তিক? রাজনৈতিক একটা মতাদর্শ সবারই থাকে, থাকতেই পারে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হ্যাঁ যে শিল্পীদের রাজনীতি, আমি একজনকে ভোট দিবই, কাউকে না কাউকে সমর্থন করবই, সেটা ওরকম ভাবেই থাকা উচিত। সেটা হতে পারে, কিন্তু সরাসরি সম্পৃক্ত হওয়াটা সরাসরি সম্পৃক্ত হওয়াতে আমার ব্যক্তিগত মতামত বললেন যে আমি এটা না হলেই ভালো, এটা আমার এই অপছন্দ। জায়গায় মনির ভাই কি বলবেন? এখন এটা আমার একটু দ্বিমত আছে যে আমি আগেই বলেছি যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে। একদম আমি যদি তাই। সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষতির কারণ হয় এরকম কোনো কাজ না করি, শিল্পীরা রাজনীতি করতে পারবে, কিন্তু যারা রাজনীতির মাথায় আছে তাদের আচরণ যেন শিল্পীদের ক্ষতি করার কারণ না হয়, তারা ঠিক হোক। তাতে আমাদের ক্ষতি হয়, আমরা গানের মানুষ যেটা, আমাদের কি ক্ষতি হয়? একজন মনির খান কিংবা একজন আসিফ বা এইরকম মতাদর্শের আরও অনেক শিল্পী আছে, যখন বিগত সরকারের আমলে মনির খান, আসিফ, ন্যান্সি এরকম আরও অনেক শিল্পী সরকারি প্রতিষ্ঠানে গান গাইতে পারছে না, কিন্তু গানের পিক সময়টুকু, ওর জীবনের পিক সময়টুকু আমরা সেই ভালো ভালো গানগুলো বানানো থেকে বঞ্চিত হচ্ছি। এই যে ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু দেশ ও জাতির ক্ষতি হচ্ছে। এই জায়গায় যদি বলি যে পট পরিবর্তনের পর কিন্তু আমরা যেটা দেখছি যে শিল্পীদের নামে, সেটা যে কোনো শিল্পী, মানে যে কোনো শিল্পী বলতে গানের জগতের হতে পারে, অভিনয় জগতের হতে পারে, প্রত্যেকের নামে যে মামলা হচ্ছে তাদের আমরা পাচ্ছি না। ইনফ্যাক্ট আপনি যেমন দুজন শিল্পীর নাম বলেছেন, কালকেই ন্যান্সি আপুর একটা স্ট্যাটাসে দেখলাম যে তাকে এখনো গান গাইতে দেওয়া হয়নি, তাকে কোনো একটা কারণ, তার স্ট্যাটাস অনুযায়ী বলছি অ্যাকর্ডিং টু, আমরাও দেখেছি খবর। হ্যাঁ, যে সে গানের জন্য তাকে বুক করা হয়েছে, বাট এই রাজনৈতিক ইস্যুতেই তাকে আবার অকারণেই বাদ দিয়েছে। এটা আমরা এই বিষয়টাকে আপনারা কি বলবেন, বা এইগুলোকে কি বলবেন? ভীষণ নিন্দনীয় বলবো, এবং আমরা খুব তীব্র প্রতিবাদ করছি। কারণ শিল্পীদের যদি আমরা এই যে মামলার বিষয়টা, আমরা তো শিল্পীদের হারিয়ে ফেলছি, হ্যাঁ, মানে এই এখনো চলছে, এটাকে আপনি কিভাবে দেখেন? কোনো রাজনৈতিক দল কিন্তু কোনো শিল্পী তৈরি করতে পারে না, এটা তো সম্ভব না। শিল্পী তাই না? তো কোনো রাজনৈতিক দলের কোনো ক্ষমতাই নাই একজন মনির খান বানানো, একজন ন্যান্সি বানানো, একজন কনক চাপা বানানো, একজন বেবি নাজনীন বানানো, কারো পক্ষে সম্ভব না। শিল্পী তৈরি হয়, এটা কিন্তু শিল্পী কিন্তু তৈরি হয় না, সৃষ্টি হয়। সৃষ্টি হয় এবং তার সৃষ্টি হয় এটা এবং আল্লাহর একটা ইশারা থাকে, প্রাকৃতিক ইশারা একটা থাকে। বিষয় আছে। এটাকে ঘষে মেজে যে যত সুন্দর করে রাখতে পারবে সে তত ধারালো হবে হবে। তো এই জায়গায় যদি একটা শিল্পীকে সে জনগণের কাছে অনেক জনপ্রিয় হলো, তার গান অনেক মানুষ পছন্দ করে, একটা গান দেশের গান গাইলো, মায়ের গান গাইলো, বাবার গান গাইলো, সব কিছু গান যদি মানুষের কাছে ভালো লাগে, রাজনৈতিক দলের কাছে ভালো লাগছে না। আমি সেই জন্য বললাম যে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে যারা আছেন তাদের মাথাটা পরিষ্কার হতে হবে যে শিল্পী আমরা বানাই নাই, জনগণ ভালোবেসে তাকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, আর আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে সে এই প্রতিভাটা পেয়েছে। এখানে একটা ভালোবাসা এবং এখানকার একটা স্যাক্রিফাইস মানসিকতা থাকা উচিত। এখানে শিল্পীর কোনো দোষ নাই, কারণ আমার সাথে কিন্তু অন্য শিল্পীর কোনো গণ্ডগোল নাই। দেখালে কিন্তু একসাথে ভাত খাচ্ছি, একসাথে চলছি, একসাথে চা খাচ্ছি, একসাথে আড্ডা মারছি, আমাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কিন্তু রাজনৈতিক ওই পর্যায়ে নেতৃবৃন্দের, যে ওকে আটকাও, একে আটকাও, ওকে আটকাও। এই যে একের পর এক মামলা হচ্ছে, এটাকে আপনি এক কথায় কি বলবেন? এটা তো খুবই তো দুঃখজনক, শিল্পীর সবাইকেই আমরা হারিয়ে ফেলব। খুবই দুঃখজনক। একদিনই একটা শিল্পী তৈরি হয় না। গায়ক গায়িকা 2-5টা গান গাইলে গায়ক বা গায়িকা হওয়া যায়, কিন্তু 2-5টা গান গাইলে একটা শিল্পী হওয়া যায় না। শিল্পী হতে গেলে অনেক বড় ব্যাপার আছে। বাংলাদেশে গায়ক গায়িকা প্রচুর, শিল্পী কিন্তু কম। বাংলাদেশের জনসংখ্যা প্রচুর, মানুষ কিন্তু কম।
আমি যদি শিল্পীদের গান গাইতে যে বাধা দেওয়ার সিস্টেমটা, রেওয়াজটা, এটা বন্ধ হওয়া উচিত। এটার আমরা তীব্র নিন্দা জানাই। শিল্পীরা গান গাইবে, গান ছাড়া তো আর কিছু জানে না, আর কিছু করে না, আর ভালোবাসেও না। তো শিল্পীদের গান গাইতে বাধা থাকবে কেন? আপনি দেখেন, এই যে অপসংস্কৃত কথা বলছিলাম, এই পট পরিবর্তনের পরে আপনার মানিক মেহবুনিতে একটা বড় অনুষ্ঠান হলো, সবার আগে বাংলাদেশ শিরোনামে। সবার আগে বাংলাদেশ শিরোনামে একটা বড় অনুষ্ঠান হলো, আপনার চোখে পড়েছে হয়তো। জি জি। এখানে কিন্তু কোনো বাধা নিষেধ ছিল না, ওপেন করা ছিল, মঞ্চটা ওপেন। সবার আগে বাংলাদেশ, সবার আগে আমার শিল্পী, আমার ঘরের শিল্পী, আমার দলের শিল্পী, এটা কিন্তু ছিল না। সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ মঞ্চে, সবার আগে বাংলাদেশ, এই মঞ্চে সবাই গান গাওয়ার অধিকার রাখে, এরকম একটি ঘোষণা কিন্তু ছিল, এখনও আছে। সেখানে কিন্তু কাউকে বলা হয় নাই যে অমুক আসলে এখানে ঠ্যাং ভেঙে দাও, অমুক আসলে স্টেজে উঠতে দিও না, অমুককে সংবাদ দিও না। আমি নিজে ফোন করে যতটা সম্ভব পেরেছি সবাইকে ডেকেছি, কে আমার, কে ওই পক্ষের, কে ওই পক্ষের, এটা কিন্তু আমি হিসাব করি নাই। আমরা কথা বলেছি যে ওনাকে ডাকবো না, বলছে কোনো সমস্যা নাই, আপনারা সবাইকে ডাকেন। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশকে প্রাধান্য দিতে গেলে, সংস্কৃতিকে সুস্থ রাখতে গেলে সবার প্রয়োজন। আপনারা সবাইকে নিয়ে আসেন, যে আসবে না তার নিজস্ব মানসিকতার ব্যাপার, কিন্তু আপনারা সবাইকে বলেন। কই এখান থেকে অভিযোগ দিতে পারে নাই? চিত্রটা কিন্তু এমনই হওয়া উচিত, কিন্তু সেই জায়গাতেও আমি আবার একটু আগে কিন্তু বলেছি যে আমাদের চোখে এসেছে যে নান্সি আপুর সাথে একটা ঘটনা ঘটেছে। সো আসলে আমাদের এই সব কিছু, ওই মনির ভাই যেমনটা বললেন যে আসল জায়গা থেকে চিন্তাটা পরিষ্কার করা উচিত। না, রাজনৈতিক নেতা কর্মীরাই তো আসলে দেশের ভালো মন্দের দায়িত্বে থাকেন। তো ওনারাই যদি মনের এই নিচু দিকগুলোকেই যদি হাইলাইট করে, তাহলে আমার এই দেশ, এই জাতি কতটুকু উপকৃত হবে। দিনকে দিন আমরা তো আরও মানে নিচে নেমে যাচ্ছি। তো সুতরাং আমাদের উপরে উঠতে হবে। বিশ্বের দরবারে আমাদের যদি মাথা তুলে দাঁড়াতে হয়, তাহলে মনের মধ্যে যে কালিমা আছে, কলুষতা আছে, সেগুলো ঝেড়ে ফেলতে হবে। কারেক্ট। আপনারা দুজনেই অনেক সিনেমার জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তো এই জায়গায় যদি আমি একটু জানতে চাই যে সিনেমায় শুনেছি যে সিনেমার প্লেব্যাকে, সিনেমার গানে অনেক সিন্ডিকেট আছে। আপনারা এই জায়গাতে আপনাদের অভিজ্ঞতায় আপনারা কিভাবে দেখেন এই বিষয়টা? আমাদের সময় সিন্ডিকেট ছিল না। আমি তো 90 দশক থেকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। তখন সিন্ডিকেট বলতাম না, আমরা বলতাম যে একটু ঘরানা, যে ওনারা একটা ছবি তৈরি করছে, আর এক পক্ষ একটা ছবি তৈরি করছে, মাসুদ পারভেজ এক পক্ষ ছবি তৈরি করছে। তখন একটা প্রতিযোগিতা ছিল, কে কত ভালো কিছু বানাবে। আচ্ছা। কিন্তু এইরকম সিন্ডিকেট কখনো ছিল না। এখন যে সিন্ডিকেটের কথাগুলো শুনছি, সিন্ডিকেট বলে শব্দটা আমরা তো ওই হালের কিছুদিন ধরে শুনছি, কিন্তু এগুলো কিন্তু আগে ছিল না। মনে শুনেছে কিনা সিন্ডিকেট আমি জানি না, উত্তর দাও। সিন্ডিকেট শব্দটা তৈরি করা হয়েছে, আচ্ছা, বানানো হয়েছে ইচ্ছাকৃত, নিজেদের দুর্বলতা ঢাকার জন্য। চলচ্চিত্রে কাজ করার সুযোগ বা সৌভাগ্য সবার হয় না, সবার যোগ্যতা থাকে না। যাদের যোগ্যতা নাই অথচ ইচ্ছা আছে, তারাই সিন্ডিকেট শব্দ, নানান শব্দ বলে নিজের দোষটা ঢাকানোর জন্য এটা আড়াল করে রাখে। আমি যদি গান গাইতে না পারি, আমাকে কেন ডাকবে? একটা ছবি তৈরি করতে 100 কোটি টাকার কাছাকাছি লাগে এখন, ভালো ছবি করতে গেলে। তাহলে 100 কোটি টাকা বা 50 কোটি টাকার একটা প্রজেক্টে আমি ইচ্ছা পোষণ করলাম, আমাকে দিয়ে গান গাওয়ালে সেই গানটা অখাদ্য একটা গান হলো, আমি বলবো সিন্ডিকেট আমাকে নিচ্ছে না। ভাই, আমার যোগ্যতা নেই কথা বললেই তো হয়। ওইটাই তো সমস্যা আসলে, তাই না? আপনি এত টাকার একটা প্রজেক্টে আপনাকে নিবে কেন, আপনার যদি সেই জায়গায় আপনি কাজে না লাগেন? আপনার তো ওই জায়গাটা স্ক্রিপ্ট আছে, একটা গল্প আছে, একটা সর্বোপরি ব্যবসায়িক একটা ব্যাপার আছে, যে আমি যে মানে অর্থটার লগ্নি করছি, সেই লগ্নিটা ফেরত আসার তো একটা ইয়ে থাকতে হবে, তাই না? তো সুতরাং আমি জানি কাকে নিলে পরে আমার সম্ভাবনা থাকবে, আমরা তাকেই নেওয়ার চেষ্টা করি। আর ওই এক্সপেরিমেন্ট করার মতো সময় কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে এখন আপাতত নেই। যদি বলি, আপনারা দুজনেই কিন্তু, আমি আয়োজনের শুরুতেই পরিচয় করেছি আপনারা দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী তারকা আমার সামনে বসে আছেন। মনির ভাইয়ের কাছে যদি আসি, আপনি আমি যদি ভুল না করি 2005 সালে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2001 সালে প্রথম পেয়েছি, 2002-এ দ্বিতীয়, 2005 সালে তৃতীয়। হ্যাঁ, এই তৃতীয়র পরে গেল 16-17 বছরে আর কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেন পাননি? বা এই আমার প্রশ্নটা হচ্ছে যে সেই মাপের কোনো গান কি আপনি গেল 16-17 বছরে করেননি? এইবার সিন্ডিকেটের কথা আসতে পারে।
না, এটা হলো কি, বলতে গেলে তো অনেক কথা বলা যায়, কিন্তু সব কথা আসলে বলা ঠিক না। কারণ একজন মানুষ, যেমন আমাদেরকে মানুষ চিনে, আমাদের একটা কথা মানুষ শুনে সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে, যদি সেই কথাটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। এই জন্য আমাদের অনেক যন্ত্রণা, অনেক কথা ভিতরে আছে, কিন্তু সব কথা মুখে প্রকাশ করতে পারি না। আমি কি এই 16-17 বছরে ভালো কোনো গান গাই নাই? ম্যাক্সিমাম ছবির থিম সংগুলো আমার গাওয়া, গেয়েছে, কিন্তু ওই জায়গায় ও আমাদের না, দেওয়া যাবে না, তো তাতে আমার কোনো কষ্ট নাই। যার একটা জাতীয় পুরস্কারও নাই, দুর্দান্ত গান গাচ্ছেন, দুর্দান্ত তার পারফরমেন্স, তাই বলে কি তার পারফরমেন্স করা থেকে বন্ধ করতে পারছে? না। ভালো জিনিস মানুষ গ্রহণ করছে, মানুষের অন্তরে আমি বসে আছি, অন্তরে আমার জায়গা আছে, এইটাই এবং পুরস্কার। গান দিয়েই আমরা আপনাকে এইটাই দারুণভাবে চিনি। মানুষ নামলে অটোগ্রাফ নিচ্ছে, মানুষ নামলে ছবি তুলছে, মানুষ নামলে চিৎকার করছে, ভাই ফুল দিচ্ছে, এইটাই পুরস্কার। মানুষের ভালোবাসা বিরাট একটা ব্যাপার, তাই না? আমি যাতে পুরস্কার পেয়েছি 16 কোটি মানুষ কি জানে? 2-1 জানে, আপনারা যারা মিডিয়া তারা জানেন। তো তারপরে কি মনির খান হিসেবে তো মানুষ গ্রহণ করছে, এইটাই তো আমার বড় পুরস্কার। আমি আপনার এই জনপ্রিয়তার থেকে একটা মজার গল্প জানতে চাইবো, বাট তার আগে আপনি একটু সিন্ডিকেটের প্রসঙ্গ এবার আসতে পারে বলছিলেন, মানে তার মানে আপনারও কি এই জায়গাটায় আক্ষেপ আছে যে কোনো কারণে যে ভালো কাজ করে গেছেন বাট জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারতেন, এমন কোনো গান করেছেন বাট সেই পুরস্কারটা আসেনি হাতে? আমি একবার আশা করেছিলাম যে আমি একটা সিনেমার গান লিখেছিলাম, ওত পেতে থাকা শিয়াল শকুন, ওত পেতে থাকা হায়না, সবুজের বুকে লাল সেতু, উড়বেই চিরকাল। এই গানটি ব্যাপক জনপ্রিয় হয় এবং সবখানেই সমাদৃত হয়। আশা করেছিলাম যে গানটি আমি হয়তো আমাকে একটু মূল্যায়ন করবে, কিন্তু দেখা গেল যে এমন একটি গান সেই সময়ে পুরস্কৃত হলো যে দলীয়ভাবে হয়তো সে খুব এগিয়ে আছে, কিন্তু গানের দিক বিবেচনায় এগিয়ে নেই। তো সেখানে আমার মনে হচ্ছিল যেখানে একটা সিন্ডিকেট নিশ্চয়ই কাজ করেছে। সিন্ডিকেট মানে একটা পক্ষপাতিত্ব, একটা পক্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, স্বার্থ সংক্রান্ত। তো ওইভাবেই হয়েছে। তা আমার ওরকম একটা দুঃখ ছিল, কিন্তু পাশাপাশি সেই দুঃখটা আমার পরবর্তীতে যখন 2012 সালে খোদার পরে মা ছবিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম, আমার কিছুটা হলেও কষ্ট লাঘব হয়েছে আর কি। ওকে, আমি বলছিলাম আপনার দারুণ জনপ্রিয়তা আছে, কোনো ভক্তদের কোনো পাগলামের একটা গল্প কি শেয়ার করা যায়? নিশ্চয়ই অনেক আছে ঝুলিতে এমন মেমোরি। আছে তো অনেক, একটা শুনি না। ওদের পাগলামির তো শেষ নাই। হ্যাঁ, পাগলামির তো শেষ নাই। মনে করেন যে আমরা একটা অনুষ্ঠানে যাব, সেই অনুষ্ঠানে অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করছে, কিন্তু ওখানকার যারা আয়োজক তাদের কারণেই আমার উপস্থিত দেরি হচ্ছে, কিন্তু ওরা অপেক্ষা করতে 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 অধৈর্য হয়ে গেছে। তো একজন অস্থির হয়ে গেছে, সিঙ্গাপুরে মাঝখানে আমি গেলাম, তো ও ফুলের তোড়ায় দাঁড়িয়ে আছে যে প্রথমেই যেন আমাকে পায় এবং ফুলের তোড়াটি আমার কাছে দিবে। তো আচ্ছা, দাঁড়ায় আছে, বারবার সিকিউরিটি ওকে সরাই দিচ্ছে, কিন্তু ও কোনোভাবেই, ও জীবন চলে গেলেও ফুলটা আমাকে দিবে এই নিয়ত করে সে দাঁড়িয়ে আছে। তা আমি যখন নামলাম গাড়িতে, তখন অনেক সিকিউরিটি সেখানেই করছে। তো ওখান থেকে আমার ডাকতেছে, এই মনির, এই মনির, এদিক তাতে আমার কাছে তাদের আই, ফুল নেই। তা আমি ওর মুখের ভাষা এবং ওর সব কিছু দেখে বুঝলাম যে ওর ভিতরটা শুকায় গেছে, যে মনির ভাই বলবে বা মনির খান বলবে বা অন্যভাবে সেই করবে, সেটা এনার্জিটাও ভেতর থেকে নাই, সে মানে নাম না, ধরে রেখে ওই সময় ফেলছে। আমাকে দেখার পরে সে ওই সব হারাই ফেলছে। আর বারবার ওই যে সিকিউরিটি করছে, তা বলছে যে আমি কিন্তু মারা যাব, হ্যাঁ আমি কিন্তু মারা যাব। ও মাই গড। হ্যাঁ, তা আমি তখন সিকিউরিটিকে বললাম যে ওকে একটু আসতে দাও। তো এসে মনে হলো যে আমার বুকে জড়ায় ধরে মারা গেছে। এইভাবে জড়ায় ধরলাম ওকে, ধরার পর বললো যে ভাই আপনি যদি আর 10 মিনিট লেটে আসতেন না মারা যেতাম। হ্যাঁ, কারণ আমি এখানে অনেক জিদ করে দাঁড়িয়ে আছি, বারবার আমাকে সরাই দিচ্ছে, তো পরের দিকে পড়া শরীর কাঁপতেছে। তা আমি করলাম কি, তখন ওকে একটা চেয়ার নিয়ে আমি মঞ্চে বললাম যে ওকে একটা চেয়ার দাও, মঞ্চে বসো। তা আমরা বললো, ও কি তোমার কেউ? তা আমরা যে আমার আত্মা। বললাম যে আমার আত্মা, আমার এখানে থাকবে। তা ও সারাক্ষণ অনুষ্ঠান উপভোগ করলো, ও থাকলো, এবং যতক্ষণ পর্যন্ত আমি গান গেয়েছি ততক্ষণ থেকে চোখ দিয়ে অঝর ধারায় পানি ঝরছে। এরকম অনেক পাগল আছে, অনেক পাগল আছে। আসলে এটা পাগল বলা যায় না, এটা ভক্তের ভালোবাসা। আমার এই যে একজন পাগল ভক্ত আছে, প্লিজ বলুন না। সে আমাকে করেছে কি, প্রায় 1 ভরির কাছাকাছি গোল্ড দিয়ে আমার নাম লিখে একটা নিয়ে এসেছে। হ্যাঁ চেন নিয়ে আসছে।
যদি এই প্রশ্ন আপনি আগে করবেন জানলে পরে আমি ওটা আজকে পড়ে চেনটা পরে আসতে। তবে মিল্টন ভাই নেক্সট আড্ডাতে আপনি সেই চেনটা সাথে নিয়ে আসবেন প্লিজ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে কনসার্টের কথা শুনছিলাম বা ওপেন এয়ারে গান গাইতে যাওয়ার একটা অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন, এই ওপেন কনসার্টে গান গাওয়ার সময় দর্শকদের সাথে সরাসরি কানেক্টেড হওয়া যায়, তো সেই জায়গাতে সবচেয়ে বেশি কোন গানের রিকোয়েস্ট পেয়েছেন যে একদম আসবেই এই গানের? যখন আমরা বাইরে যাই তখন প্রবাসীদের নিয়ে গান থাকে, মায়ের গান, বাবার গান, চিঠি লিখেছে বউ ভাঙ্গা ভাঙ্গা হাতে। এই গানটা না খুব পছন্দের, আপনি এই গানটা দু লাইন শোনান না, এই গানের সাথে তিব্বত লাক্সারি সো প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিকের ভাইয়ের লেখা তিনটি গান প্রবাসীরা সাংঘাতিকভাবে নেয়, যে এক পলকের জন্য চোখের আড়াল হলে আমি, থেমে যেত নিঃশ্বাস যেন মরে যেত তুমি, সেই আমি আজ প্রবাসে কাটাই দিন, শোধ করে যায় তোমার প্রেমের ঋণ, হায়রে প্রেম হায়রে ভালোবাসা, প্রবাস জীবন আমার। বাহ। আরেকটি গান আছে যেমন কাক ডাকা রোদ্দুরে, চৈত্রের দুপুরে, মাটি যেমন বৃষ্টির মেঘ চাই, তেমন চাতক পাখির মতো চেয়ে থাকি পথ, পিয়ন বুঝি চিঠি দিয়ে যায়, প্রবাস জীবন আমার, বুকটা খাকা শূন্য, প্রিয়জনের দু লাইনের একটি চিঠির জন্য। আরেকটি গান আছে, কত অন্যায় করেছি কত অপরাধ করেছি, তবু তোমার বুকে নিয়েছি ঠাই, আমি জনম জনম তোমার কোলে জনম নিতে চাই। বাহ, আপনার প্রতিটি গানই আসলে মানে আসলেই হৃদয় ছুঁয়ে যায়। আর এই যে গানগুলো, এগুলো যারা বাইরে, দেশের বাইরে কাজ করে, কষ্ট করে থাকে বা প্রবাসী যারা, তাদের যে কোথায় যে লাগে আবেগের, আপনি বিশ্বাস করবেন না, কিছুদিন আগে আমি একটি গান গাচ্ছি এক জায়গায়, তা আমার সামনে এই ঘরোয়া পরিবেশে আছে না, অনেক সময় স্টুডিও বসে আছি, তা আননোন দুইটা ছেলে সেখানে বসে আছে, তা আমি গান গাচ্ছি যে লোহা তো নাই টাকা দিয়ে বানানো জেলখানা, সেই জেলখানাতেই শ্রম দিতে হয় আমায় 16 আনা, গরিব হওয়ার অপরাধে জেলখানাতে আসি, শ্রমের দামে ঘামের দামে ফোটাতে যে হাসি আমার মায়ের মুখের হাসি। এই গানটিকে আসলে দুইটি ছেলে যে অযোধ্যারে কাঁদছে, কারণ ওই দুটি ছেলে বিদেশ থাকে, বলছে ভাই সত্যিকার অর্থে আমরা টাকার জন্য এই জেলখানাতে থাকি, আমাদের কোনো স্বাদ আহ্লাদ ভালো লাগা ঈদ কোনো কিছুই আমাদের জীবনে নাই। তাই যে এই জন্য বললাম যে ভাইরালের জন্য আমরা গান গাই না। মনির ভাই, এটাই বলছিলাম যে আপনার সবকটা গানই, মানে আপনার গাওয়া যে গানগুলো আমরা পেয়েছি, প্রত্যেকটা গানই হৃদয় ছুঁয়ে যায়, মানুষের জীবনের সাথে মিলে যায়, জীবনের যাপনের সাথে মিলে যায়, প্রেম ভালোবাসার সাথে মিলে যায়। চিঠি লিখেছে ওই গানটা, ঠিক আছে ঠিক আছে, এই গানটিও লিখেছেন, সুর করেছেন প্রয়াত আহমদ ইমতিয়াজ বুলবুল। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে, চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। আপনাদের দুজনের সাথে গানের সাথে গল্প আড্ডায় দারুণ সময় কাটছে। আমার একটু দুজনের কাজের আপডেট সম্পর্কে জানতে চাই। আমাদের কোনো আপগ্রেড নাই, প্রতিদিন কাজ করি আমরা, যেমন এখান থেকে গিয়েও কিন্তু আমরা রেকর্ডিং করব, আচ্ছা, ভয়েস দিব। কারণ মিল্টন ভাইয়ের আমার মধ্যে এমন একটা আছে, কিন্তু আমাদের 32 বছরের সম্পর্ক, 32 বছরের মানে একদম সুরে ছন্দে আমাদের জীবন চলছে। তা আমাদের গান কিন্তু রাস্তায় রিক্সায় বসেও হয়, আচ্ছা, কোনো রেস্টুরেন্টে চা খাচ্ছি তখনও গান সৃষ্টি হয়, স্টুডিওে কাজ করতে করতে যে কাজ করছি তার বাইরেও একটা গান সৃষ্টি হয়। মিল্টন ভাই ঘুমের মধ্যে একটা গান রেডি করলো, মাথায় আসলো, হঠাৎ করে ফোন করে বললো মনির দেখো তো এই গানটা কেমন হয়, কালকে সকালে চলে আসো। এইভাবে কিন্তু আমাদের গান, প্রতিদিন আমাদের গান, আমার মাথায় মিল্টন ভাই, মিল্টন ভাইয়ের মাথায় মনির খান। তো এইভাবে কিন্তু আমাদের কোনো শেষ বলতে কিছু নাই, সৃষ্টির ক্ষণ বলতে কোনো কিছু নাই, প্রতি মুহূর্তেই আমাদের প্রতিনিয়তই কাজ চলছে, সৃষ্টিশীল কাজের সাথেই দুজনে আছেন। তো এই যে 32 বছরের কথা বলছিলেন, যে 32 বছর ধরে সুর ছন্দে চলাচল করা হচ্ছে, এই 32 বছরের কোনো মানে ছন্দ পতন হয়েছে কি মিল্টন ভাই? এটা আপনার কাছ থেকে জানতে চাই। ছন্দ পতন না, আমরা এতটাই ছন্দের মধ্যে ছিলাম যে 32 বছর কখন কেটে গেছে আমরা কিন্তু অনুভব করি, টেরি পান নাই, কোনো বছরের ছন্দ পতন পতন হয়েছে, হয়নি। বছরের পতন, 32 বছরের পতন হয়েছে, কিন্তু ছন্দের পতন হয় না। আমরা আরো গাঢ় হয়েছি আর কি, আমাদের সম্পর্ক আরো মজবুত হয়েছে আর কি।
আচ্ছা, কখনো এমন হয় না আপনি একটা গানকে চাইছেন এমন ভাবে হোক, বাট মনির ভাই সেভাবে করতে পারছে না, এরকম কোনো বিষয় হয়েছে বা না, হচ্ছে না, পারছে না বা হচ্ছে না আপনার এরকম মতো হয় করে? অনেক সময় যে আমি আর মনির একসাথে গান করতে বসেছি, হ্যাঁ, গান করতে বসে আমাদের সেদিন গান হচ্ছেই না, এটা আমিই পারছি না, আমি ব্লক হয়ে গেছি, কিছুতেই গান বেরোচ্ছে না। ও একদিন 2 দিন 3 দিন এসে গান, একটি গানও হলো না। আবার দেখা গেল যে চতুর্থ দিন ও আসছে, সেদিন আমার 4-5টা গান হয়ে গেছে। এই গত সিটিংয়ে আমরা 3টা গান করছি। 4টা গান করেছি, তার ভিতরে 3টা গান কনফার্ম মনের মতো হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যে আমরা লেগেই আছি গানের মধ্যেই, যে যার ধ্যানে থাকে তো আসলে ওকে, এ থাকলেই হয়। তার মানে আমরা সামনে বেশ কিছু গান আবার দুজনের কাছ থেকে ইনশাআল্লাহ, পাচ্ছি, ইনশাআল্লাহ, কাজ হচ্ছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার লেখা কোন গানটা সবচেয়ে বেশি পছন্দের মনির ভাইয়ের কণ্ঠে গাওয়া? মনির, এইটা একটা মুশকিলের এটা কি কথা, অঞ্জনা মানে সিরিজের হবে? অঞ্জনা সিরিজের যদি বলেন তো অঞ্জনা সিরিজের প্রথম গানটিই আমার কাছে ভালো লেগেছিল। একদম তাই, একদম তাই। এই গানটার সাথে মনির ভাই আজকের আয়োজন শেষ করতে চাই। তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনের। আর সাথে দুজনকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আগামীর কাজের জন্য। আর অসংখ্য ধন্যবাদ আজকের এই গান গল্প আড্ডায় যুক্ত হওয়ার জন্য। প্লিজ মনির ভাই, ওই গানটি গাইতে হবে। হ্যাঁ, অঞ্জনার সেই প্রথম গানটা শুনতে চাই, যেটা মিল্টন ভাইয়ের পছন্দের। অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না। অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না।